এখানে কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না, আপনি আসতে পারেন। কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু নেই। আপনি এত সুন্দরী একটা মেয়ে, এমন রেগে কথা বলেন কেন? কি? তোরা তো আরো বাসা দেওয়া যাবে না, তুই এক্ষুনি বের হ। কে আসছে রে মা? একটা ফালতু ছেলে আব্বু, খুব বাজে। কেন আসছে? বাসা ভাড়া নিতে। চলে যেতে বল, বাসা ভাড়া দেওয়া হয়ে গেছে। শুনলেন? এবার ভাগেন। আমি একবার একটু ওনার সাথে দেখা করতে চাই। ওকে, তবে লাভ নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুমি, এই তোমার নাম যেন কি? সুমন। কেমন আছো? ভালো, আপনি? ভালো। আঙ্কেল, আপনি বাসার কথা বলেছিলেন। নিশি, তুই ওকে বাসাটা দেখিয়ে দে তো। তার মানে দজ্জাল মেয়েটার নাম নিশি। নামটা তো অনেক সুন্দর, মেয়েটাও তো অনেক সুন্দর, আঙ্কেলও তো অনেক ভালো, কিন্তু মেয়েটা এমন দজ্জাল হলো কিভাবে? নিশি অবাক হয়ে আমাদের কথা শুনছিল। তুমি না বললে বাসা ভাড়া দিয়ে দিছো? সুমনের কাছেই বাসা ভাড়া দিচ্ছি, অনেক ভালো ছেলে। তুই যা, বাসাটা দেখিয়ে দে। কিন্তু বড় ভাইয়া হয়, উল্টাপাল্টা কিছু করবি না। আচ্ছা। নিশি আমায় নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে দেখালো, তবে সব সময় ফুসুর ফাসুর করে কি যেন একটা বলছিল। বিকেলে বাসায় উঠলাম। পড়ালেখার জন্য বাসা থেকে অনেক দূরে থাকতে হচ্ছে, কিন্তু বাসা পাওয়া খুবই কঠিন। অনেক খুঁজে যখন হতাশ হয়ে পড়ছি, ঠিক তখনই এই আঙ্কেলের সাথে পরিচয় হয়। নতুন বাসার সব ঠিক করছি, এই অসময়ে আবার কে কলিং বেল বাজায়? আব্বু আপনাকে খেতে ডাকে। সমস্যা নেই, আমি রান্না করে খেয়ে নিতে পারবো। আপনি না গেলে আমারই ভালো, কিন্তু আব্বু বলছে আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, যান, আমি আসছি। মানে কি উল্টাপাল্টা বলছেন আপনি? কি বললাম আবার আমি? জান কাকে বললেন আপনি? যান মানে? ও যান। আবার আমি কিন্তু আব্বুকে বলে দিব। রেগে যাচ্ছ কেন? আমি তোমায় যেতে বলেছি। আপনার সাহস তো কম না, আমায় তুমি করে বলেন। তুমি তো আমার ছোট, তাই তুমি বললাম। আপনি করে ডাকবেন, মনে থাকবে? জি। আসেন তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে খাওয়ার জন্য গেলাম। আঙ্কেলের সাথে অনেক গল্প করলাম। আমার বাড়ি গাড়ি সবকিছুর মালিক এই পাগড়িটা। একমাত্র মেয়ে আপনার? সুমনকে আর একটু ভাত দে মা। না, আমার লাগবে না, আপনি খান। সুমন, তুমি ওকে আপনি করে বলছো কেন? ও তো তোমার ছোট বোন। তাহলে কি বলবো আঙ্কেল? তুমি বলবে। উনি রাগ করবে না তো আবার? কি রে মা, তোর কোনো সমস্যা আছে? না আব্বু। নিশি মনে মনে রেগে আগুন হয়ে যাচ্ছে। সুমন, তুমি কি বিষয়ে পড়ছো জানো? জি, গণিত। নিশি, তুই তোর গণিত টিচারকে আসতে না বলে দিস। কেন আব্বু? বাসায় টিচার রেখে বাইরের টিচারের কি দরকার? নিশি শুধু রাগে গজগজ করছে। আঙ্কেল, আমি তো কখনো কাউকে পড়াইনি। সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। এখন বলো তো, তোমার কোনো সমস্যা আছে? জি না আঙ্কেল। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। খাওয়া শেষ করে একটু গল্প করে রুমে চলে আসলাম। মনে হয় নিশি আমায় সহ্য করতে পারছে না। যদিও এটা আমার খারাপ লাগছে, তবুও করার কিছু নাই, থাকতে হবে। বাসা পাওয়া খুবই কঠিন এই শহরে, তাতেই আবার বউ নেই। বাসায় নিজেকে মানিয়ে নিতে 2 দিন চলে গেল। এই 2 দিন আঙ্কেলের বাসায় খেয়েছি। আজ আমি নিজেই রান্না করেছি। আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, আম্মু শিখাইছিল। আঙ্কেল আর নিশিকে দাওয়াত করছি। সবাই মিলে বসে রাতের খাওয়া শেষ করলাম। এরপর আঙ্কেল বলল নিশিকে আগামীকাল থেকে পড়াতে। আমিও বেশি কিছু না বলে রাজি হয়ে গেলাম। পরের দিন সকালবেলা ক্যাম্পাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসছি। নতুন এলাকায় কাউকে চিনি না, তাই মাথা নিচু করে নিচে তাকিয়ে হাঁটছি। পিছনে থেকে কেউ ডাকছে মনে হচ্ছে। আমায় ডাকছেন? আপনাকে ডাকছি, শুনতে পান না?
আসলে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছেন। আপনি তো নতুন এসেছেন। মানে? মানে আমরা যে বাসায় থাকি আপনিও তো সেই বাসায় নতুন উঠেছেন। জি। আমরা উপরতলায় থাকি। ও। আমি মুন। আমি সুমন। আপনি কাল রাতে ছাদে গিটার বাজিয়েছেন তাই না? হুম। আপনি আর আমি তো একসাথেই পড়ি, আজ একসাথেই ক্লাস করলাম। ও, আমি লক্ষ্য করিনি। ইটস ওকে, আমরা তো বন্ধু, তো তুমি করে বলতেই পারি, কি বলো? আচ্ছা। চলো বাসায় যাই। এই মেয়ে এত কথা বলে, সারাক্ষণ বকবক করতে করতে রাস্তায় আমার কানের পোকা বের করে দিয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, কলিং বেল বাজছে। তুমি না, মানে নিশি, আপনি? আব্বু আপনার কাছে পড়তে পাঠালো, আর এত ঢং না করে তুমি করে বলেই সমস্যা নেই। আচ্ছা বসো। নিশি, একটা কথা বলি। বলেন। উপরতলায় তো মন ও গণিত পড়াতে পারে। আপনাকে যতটা অসহ্য লাগে তার থেকে বেশি অসহ্য লাগে মুন আপুকে। হাজারটা ছেলে বন্ধু, সব সময় বকবক তো করবেই। তোমার ছেলে বন্ধু নেই? আপনি পড়াবেন নাকি আমি চলে যাব? আচ্ছা সরি। এইসব কি? রুম এত অপরিষ্কার কেন? এরপর কোনো দিন এমন দেখলে বাসা থেকে বের করে দিব। কি মেয়ে মাইরি, 2 দিন হলো বাসায় আসলাম, এর মাঝেই বাসা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। মেয়েটা এমন যে কেন? বাসায় নতুন আসছি, কই একটু ভালো করে কথা বলবে তা না, বাড়িওয়ালা হয়েছে বলে সবসময় ঝাড়ির উপর রাখে। আসলে নিশি ব্যাচেলর তো, তাই। এই জন্যই এসব পুটকো মানুষকে বাসা ভাড়া দিতে না করি, কিন্তু আমার কথাই কানে নেয় না। সরি, আর এমন করে রাখবো না। ঢং বাদ দিয়ে অঙ্ক করান। মনে হচ্ছে আমি না, ও আমায় পড়াবে। এরপর ওকে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিলাম। ইন্টার পরীক্ষার সামনে কয়েক মাস পর আমি একটু ভালো করে অঙ্কটা বোঝাতে পারি। সবগুলো অঙ্ক বোঝাতে পেরেছি। আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, বুঝনি? না, ঠিক তা না। তাহলে কি? আপনাকে আমি একটা বাজে বাদর ভাবতাম। কি? কিন্তু আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মানে? আপনি কিন্তু অনেক সুন্দর করে অঙ্ক বোঝাতে পারেন। তাই? এটা আমার আগের স্যার 2 দিন বুঝিয়েছে, কিন্তু বুঝিনি। পড়ার সময় মনে অন্য কাউকে দেখলে 2 বার কেন, 2000 বার বোঝালেও বুঝতে পারবে না। কি বললেন? কিছু না। ভেবেছিলাম আজ আব্বুকে গিয়ে বলবো আপনি পড়াতে পারেন না, ও। কিন্তু না, আপনার কাছে আমি গণিত শিখবো। ওকে, তবে আমি কিন্তু বাজে না। কথা না বলে চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এখন নিশির সাথে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়েছে, আর আঙ্কেল এখন আমায় অনেকটা নিজের ছেলের মতো মনে করে। তবে নিশি মাঝে মাঝে একটু বখাটে মনে করে। রাত প্রায় 10টা বাজে, শুয়ে শুয়ে বই পড়ছি। এত রাতে আবার কলিং বেল কে বাজায়? নিশি, তুমি এত রাতে, আর তোমায় এমন লাগছে কেন? আব্বু অসুস্থ। কি বলো? চলো তো। এসে দেখি আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেলকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। ডাক্তার ভালো করে দেখে বলল, ভয়ের কিছু নেই, তেমন কিছু হয়নি। জীবনের প্রথম সেই দিন রাতে কোনো মেয়ে আমার বুকে মাথা রেখে কান্না করেছিল। পরের দিন দুপুরবেলা আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। সেদিনের পর থেকে আমি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। এখন আমায় আর নিজেকে রান্না করে খেতে হয় না, নিশি রোজ রান্না করে দিয়ে যায়। আমি যদি ভুল করেও রান্না করি তবে আঙ্কেল বকে, তাই আর রান্না করি না। নিশির চোখে এখন আমি একজন ভালো ছেলে। কয়েকদিন পরে নিশির ইন্টার পরীক্ষা, তাই আঙ্কেল বলছে ওকে সারাদিন সময় দিতে আর সব বিষয়ে সাজেশন দিতে। এখন নিজের পড়ালেখার থেকে নিশির পড়ালেখাকে বেশি সময় দিতে হচ্ছে। একটা পরিবার যে আমার উপর এতটা নির্ভর হয়ে যাবে তা আমি কোনোদিন ভাবিনি। নিশিকে পরীক্ষায় নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্বটাও আমার উপর। যদিও তাদের নিজের গাড়ি আছে। দেখতে দেখতে নিশির পরীক্ষা শেষ হয়ে গেল, আমারও সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেল। তাই আগের মতো করে আঙ্কেল আর নিশিকে সময় দিতে পারতাম না। কিন্তু উপরতলার মন রোজ একবার করে হলেও আমার কাছে আসতো নোটস নেওয়ার জন্য। বসে বসে বই পড়ছি। এখন আর সব সময় দরজা আটকাই না। হঠাৎ করে মন চলে আসলো। কি করো? কে? ও তুমি?
চমকে গেছো? একটু বসো, ওই যে চেয়ারটা নাও। তোমার পাশে বসি। আমি বিছানায় বসেছিলাম। মানে কেন? একটা প্রশ্ন সমাধান করার ছিল। ও আচ্ছা, আসো বসো। মৌন আর আমি বসে একটা প্রশ্ন সমাধান করছিলাম। নিশি এসে রুমে ঢুকলো, ঢুকে কোনো কথা না বলেই আবার চলে গেল। আমি পিছনে কয়েকবার ডাকলাম, কিন্তু পিছনে ফিরেও তাকালো না। মনকে প্রশ্নটা সমাধান করে দিয়ে আমি নিশিদের বাসায় আসলাম। কলিং বেল বাজালাম। সচরাচর নিশি দরজা খুলে দেয়, কিন্তু আজ আঙ্কেল দরজা খুলে দিল। সুমন, তুমি কি এখন খুব বিজি থাকো নাকি? সামনে পরীক্ষা তো আঙ্কেল, তাই একটু। ও, এখন কেন জানি বেশি আসো না। নিশি কই আঙ্কেল? রুমে কেন, কোনো দরকার? না, ও আমার রুমে আসলো, তারপর কিছু না বলে চলে আসলো, তাই ভাবলাম কোনো দরকার আছে কিনা। ও, ও রুমে আছে, যাও গিয়ে কথা বলে আসো। ওর রুমে যাব? কেন, কোনো সমস্যা? ঠিক তা না, তবে আচ্ছা দাঁড়াও, আমি ডেকে আনছি। আমি সোফায় বসে আছি, একটু একটু ভাবছি এমন করে চলে আসলো কেন। সুমন। হ্যাঁ আঙ্কেল। ও তো রুমে নেই, মনে হয় ছাদে গেছে। ও আচ্ছা। তোমার যদি খুব দরকার পড়ে তবে ছাদে গিয়ে কথা বলে আসো। আচ্ছা আঙ্কেল, আমি গেলাম। আচ্ছা। ছাদে চলে আসলাম। এক কোণে বসে আছে নিশি, তবে পিছনে ফিরে মুখটা দেখা যাচ্ছে না। তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। কে? ও আপনি? তুমি কান্না করছো? কই না তো। তাহলে তোমার চোখে পানি কেন? এমনি। আমার কাছে লুকাবে না, বলো কি হয়েছে। কিছু না। আঙ্কেল কি বকছে তোমায়? না। তাহলে কি হয়েছে বলবে তো? আমি তোমার বড় ভাইয়ের মতো না। বড় ভাই মানে? তুই কি আমার নিজের মায়ের পেটের ভাই? তুই বলছো কেন আমায়? ভাবছিলাম তোরে কিছুই বলবো না, কিন্তু না, তোর 12টা বাজাবো এবার। রুমে আয় শুধু, এখানে তোরে কিছু বলবো না। নিশি নিচে চলে গেল। বুঝতেই পারলাম না কি থেকে কি হলো। কান্না করছে কেন সেটাও বললো না। আবার বড় ভাই বললাম বলে ঝাড়ি মারলো। আবার তুই করে বলা শুরু করছে। এখন এত কিছু ভাবলে হবে না, পরীক্ষা আছে, রুমে গিয়ে পড়তে হবে। নিচে নামলাম। রুমে এসে দেখি নিশি আমার রুমে পুরো রুমে উল্টাপাল্টা করে দিছে। কি বলবো কিছু বুঝতে পারছি না। নিশি হঠাৎ করে এত রেগে গেল কেন? আমি রুমে আসার পর নিশি গিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর ধীরে ধীরে আমার সামনে আসলো, এসে আমার কলার ধরলো। তোর বিছানার উপর মাইয়া নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য বাসা ভাড়া দিছি? তুমি যেমন ভাবছো তেমন কিছু না। আমি যেটা ভাবছি সেটাই। ওই মাইয়া তোর রুমে কি করে? ও একটা প্রশ্ন সমাধান করতে আসছিল। একজনের সাথে আরেকজন চিপকায় বসে প্রশ্ন সমাধান করতে হয়? আমায় শিখাস? আচ্ছা ঠিক আছে, কলারটা তো ছেড়ে দাও। না, ছাড়বো না। আর যদি কোনোদিন দেখি তোর ওই মাইয়ার সাথে, তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। নিশি এমন আরো অনেক কথা বলে রুম থেকে চলে গেল। রুমটার পুরো 12টা বাজিয়ে দিছে। সব কাপড় এলোমেলো করে ছড়িয়ে দিছে। এখন এসব গোছানোর সময় নেই, কাল পরীক্ষা, পড়তে হবে। তখন থেকে নিশি আর আমার রুমে আসেনি। এমনি দিনে ঘন্টায় 2বার আসে। এখন রাত, মনে হয় নিশি আজ খাবার নিয়ে আসবে না, তাই নিজের খাবারটা নিজে বানিয়ে নিচ্ছি। কি করেন? কে? ও নিশি, দরজা লক করা ছিল না? না। কখন আসলে? একটু আগে। আপনি কি করছেন? তুমি তো আমার উপর অনেক রেগে আছো, তাই ভাবলাম হয়তো আজ নিজের খাবার নিজেকে রান্না করতে হবে, তাই রান্না করছি। নিশির চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, যার তাপ আমি ওর সামনে দাঁড়িয়ে পাচ্ছি। কিছু বলল না। হাতের বাটিটাতে খাবার আছে আমি জানি, কিন্তু বাটিটা আবার হাতে করে নিয়ে চলে গেল। আমি পিছনে থেকে ডাকলাম, কিন্তু কে শোনে কার কথা। আমি সব থেকে ভালো যেটা রান্না করতে পারি সেটাই করলাম, ভাত আর ডিম। এখন খাবো। কে যেন কলিং বেল বাজায়। দরজা খুলে দেখি নিশি, হাতে সেই তখনকার বাটিটা।
আমার সাথে কথা না বলে অনহন করে হেঁটে এসে আমার প্লেটের খাবারগুলো সরিয়ে বাটি থেকে খাবার বেড়ে দিল। নিশি আজ বিরিয়ানি রান্না করেছে দেখেই তো জিভে পানি চলে আসছে। নিশি খাবার বাড়ছে আর আনমনে বলে যাচ্ছে, ওনার জন্য কত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম, আর উনি ভাত আর ডিম নিয়ে বসে আছে। আসেন। মনে হয় আমায় ডাকছে। ডাকলে বসেন, খেয়ে আমায় উদ্ধার করেন। কিছু না বলে খেতে বসলাম। শুনেছি নিশি কারোর উপর রাগ করলে না খেয়ে থাকে। বাটিতে দেখলাম আজ অনেক বেশি খাবার, কিন্তু ও তো ভালো করে জানে আমি এতগুলো খাই না। তুমি খেয়েছো? না। এখন বুঝলাম ও দুজনের জন্য এনেছে। প্লেট নিয়ে আসবো? কেন? একসাথে খাই দুজনেই। একসাথে খেতে আরো প্লেট লাগে কেন? এক প্লেটে দুজন খাওয়া যায় না? মানে কিভাবে? বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, আপনি তো শুধু বলছেন কিভাবে একটা মেয়ের সাথে চিপকায় বসে থাকা যায়। আমি গেলাম। আচ্ছা বসো, তুলে খাওয়াই দিচ্ছি আমি। আমি কখনো ভাবিনি নিশি বসবে। আমি ভেবেছি নিশি চলে যাবে, কিন্তু না, নিশি মুচকি হেসে বসে পড়ল। আমি নিশিকে খাওয়াই দিচ্ছি আর ও মিটি মিটি হাসছে। মেয়েটা যখন হাসে তখন দেখতে অনেক সুন্দর এবং মায়াবী লাগে। মনে হয় যেন হাসিতে মুক্ত ঝাড়ছে। খাওয়া শেষ করে আমি বাটি পরিষ্কার করতে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? বাটিটা পরিষ্কার করতে। আপনার না পরীক্ষা? আমি করব, আপনি পড়েন। আমি বাটিটা রেখে বই নিয়ে বসলাম। নিশি বাটি পরিষ্কার করে এসে রুম গোছাতে শুরু করলো। থাক, লাগবে না, আমি গোছাবো এখন। আমি এলোমেলো করছি, তাই আমি গোছাবো, আর এসব মেয়েদের কাজ। ও তাই? আচ্ছা, বললেন না তো বিরিয়ানি কেমন হয়েছে? সত্যি বলবো? অসাম। তোমার যে বর হবে সে অনেক লাকি হবে। কেন? কারণ তোমার মতো মেয়ে পাওয়া যে কোনো ছেলের জন্য অনেক ভাগ্যের। তাই? আমার মাঝে কি এমন আছে? তোমার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত একটা ভালোবাসা আছে, যেটার জন্য তুমি অনেক কেয়ারিং। আর ছেলেরা চায় যে তার সকাল শুরু হোক বউয়ের হাতে রান্না খেয়ে। ছেলেরা চায় তার বাবা মা যেন সব সময় তার বউয়ের প্রশংসা করে। আর তুমি আঙ্কেলের যেভাবে সেবা করো, তোমার এই অভ্যাসটা তোমায় অনেক ভালোবাসা এনে দিবে। আপনিও কি আমার মতো মেয়ে খোঁজেন? অবশ্যই। প্রতিটা ছেলে চায় একটা নিষ্পাপ মনের মানুষ তার জীবন সঙ্গী হোক, যার মুক্ত জরা হাসি দেখে সব ক্লান্তি ভুলে থাকা যাবে। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? তখন তো তুই করে বলতেছিলে, এখন আবার তুমি বলার জন্য পারমিশন নিচ্ছ? তখন এর জন্য সরি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আঙ্কেল কি ঘুমাইছে? আব্বু আজ তাড়াতাড়ি ঘুমাইছে। আচ্ছা তুমিও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার তো পরীক্ষা আছে কাল, তাই না? 10টায়। সকালে খাওয়া করে তারপর যাবে। আচ্ছা। নিশি রুম থেকে চলে গেল। আমিও রুমের দরজা লক করে এসে একটু বই পড়ে শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়তে বসলাম। প্রায় 8টা বাজে, তাই রেডি হচ্ছি। সকালের খাবার ক্যান্টিনে গিয়ে খাবো, কারণ আমি জানি নিশি এখনো ঘুম থেকে উঠেনি। ও 9টার পরে ঘুম থেকে উঠে। আমি রেডি হয়ে চলে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? পরীক্ষা দিতে। খাবে না? আসো। তুমি রান্না করছো? সেই কখন? দেরি হয়ে যাবে। হবে না, একটু খেয়ে যাও প্লিজ। পাশে আঙ্কেল ছিল। সুমন, যাও, তোমার জন্য সকাল থেকে রান্না করছে পাগলিটা। নিশির সাথে গিয়ে একটু খাওয়া করে বের হয়ে আসলাম। জোরে হাসছি, নয়তো দেরি হবে। এই সুমন। তুই যাওনি মন? না, দেরি হয়ে গেল। আচ্ছা চলো। মন আর আমি হাঁটছি। একটা গাড়ি আমাদের সামনে এসে থামলো। গাড়ির গ্লাস নামিয়ে নিশি আমাদের গাড়িতে উঠতে বলল। নিশি সামনে বসে গাড়ি ড্রাইভ করছে। মন আর আমি পিছনে বসে আছি। পিছনে বসে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। নিশি বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। হঠাৎ একবার নিশির চোখাচোখি হতেই দেখলাম ওর চোখ
লাল হয়ে গেছে। নিশি, তোমার চোখ লাল হয়ে গেছে কেন? মনে হয় কিছু পড়েছে। দেখে দিব? লাগবে না। নিশির গাড়ির গতি অনেক বেড়ে গেল। খুব তাড়াতাড়ি চলে আসলাম। মন আর আমি নেমে চলে যাচ্ছি। এই একটু শোনো। মন, তুমি আগাও, আমি আসছি। আচ্ছা। বলো। পরীক্ষা শেষ হয়ে গেলে আমায় ফোন দিবে। তোমার নাম্বার তো আমার কাছে নেই। 017 সেভ করে রাখো। আচ্ছা। সাথে যেন ওই মেয়ে না থাকে, বলে দিলাম। কেন? আজ তোর 12টা বাজাবো। এই মা, আবার তুই করে বলছো কেন? নিশি আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে গেল। না জানি আবার কি করলাম। পরীক্ষা শেষ করে মন আর আমি একসাথে বাইরে বের হলাম, কিন্তু মন সাথে থাকলে তো নিশি আমার 12টা বাজাবে। মন, তুমি কি এখনই বাসায় যাবে? কেন? আচ্ছা, তুমি যাও, আমার যেতে দেরি হবে। কেন, কোনো কাজ আছে? একটা কাজ আছে। সমস্যা নেই, তুমি তোমার কাজ শেষ করো, আমি অপেক্ষা করছি। আরে না, তুমি চলে যাও। কেন, আমি থাকলে বুঝি সমস্যা? তেমন কিছু না, আমার জন্য একটা সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। এটা দেখতে আর শুনতে অনেক বাজে লাগে। তুমি যাও, আমি একটু পরে যাব। আচ্ছা। অনেক কষ্টে মনকে বাসায় পাঠালাম। পকেটে থেকে ফোনটা বের করে নিশিকে ফোন দিলাম। হ্যালো। নিশি, আমি সুমন। বলো। পরীক্ষা শেষ হয়েছে, তুমি ফোন দিতে বলেছিলে। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি আসছি। কিছুক্ষণ পর নিশি গাড়ি নিয়ে আসলো। এই যে, গাড়িতে ওঠেন। আমি বাধ্য ছেলের মতো চুপচাপ গাড়িতে উঠলাম। কি হলো নিশি, গাড়ি স্টার্ট করো। তুমি পিছনে বসলে কেন? তাহলে কোথায় বসবো? সামনে জায়গা খালি ছিল না? একটা মেয়ের সাথে একসাথে বসে যাওয়া কেমন দেখায় না? ও আচ্ছা, এই হলো আমার উলুগুলু লজ্জাবতী লতা। কেন, মন কি মেয়ে না? ওর সাথে বসা গেলে আমার সাথে যাবে না কেন? ও তো আমার বন্ধু। তোর বন্ধুর গোষ্ঠী ষষ্ঠীর পূজা, তুই সামনে আসবি কিনা সেটাই বল। আচ্ছা, যাচ্ছি। নিশি আর কিছু বলার আগে আমি সামনে এসে বসলাম। গাড়ি আপন মনে চলছে। নিশিও কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলছি না। দুজনেই নীরবতা পালন করছি। তোমার কি বউ মরছে? কথাটা শুনে অনেকটা চমকে গেলাম। মানে বুঝলাম না, বিয়ে না করতেই বউ কিভাবে মরে? তাহলে কিসের জন্য নীরবতা পালন করছো? নীরবতা পালন করতে যাব কেন আমি? তাহলে কি মুখে সুপার গ্লু লাগিয়ে দিছে কেউ? কই না তো। তাহলে কথা বলছো না কেন? কি বলবো? মনের সাথে থাকলে মুখ দিয়ে খই ফোটে, আর আমার সাথে কি বলবে সেটাই জানে না। মন আমার। জানি তোমার বন্ধু। আচ্ছা, একটা কথা বলো তো, মনের সাথে কি তোমার কোনো চক্কর চলছে না তো? হারে না, কি যে বলো, আমায় দেখে কি তোমার এমন মনে হয়? দেখে তো। যাই হোক, এসব চক্কর টক্কর আমাদের বাসায় চলবে না, নয়তো বাসা থেকে বের করে দিব। আচ্ছা। নিশা আমায় নিয়ে একটা শপিং মলে আসলো। এরপর ও শপিং করলো আর আমি ওর পিছনে পিছনে ঘুরলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটু শুইলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না। কেউ একজন আমার মুখে কিছু দিয়ে হালকা করে সুরসুরি দিচ্ছে। আমি চোখ খুলে দেখি নিশি ওর চুল দিয়ে আমার মুখে ছোঁয়াচ্ছে। আমি হঠাৎ করে দেখে অনেকটা ভয় পেলাম। তো তুমি? ভয় পাইছো নাকি? একটু, কিন্তু তুমি এভাবে চুলগুলো আমার মুখে ছোঁয়াচ্ছ কেন? তাহলে খাবার নিয়ে আসলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, ভাবলাম তোমায় জাগাই। তো ডাকলেই তো হতো। ডাকতে ইচ্ছে করেনি তাই ডাকিনি। উঠো, খেয়ে নাও। উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তোমরা খেয়েছো? আব্বু খেয়েছে? তুমি খাওনি? না। কেন? আমি তো তোমায় রোজ রান্না করে দিই, তাই না?
হুম। তোমার কাছে কিছু চাই, দিবে? বলো, যদি পারি অবশ্যই দিব। রোজ রাতে আমায় খাওয়াই দিবে। কি বলো, আঙ্কেল জানতে পারলে সমস্যা হবে? কিছু হবে না, আমি আব্বুকে বলছি। ও আচ্ছা, ঠিক আছে। মেয়েদের চাওয়াগুলো মনে হয় এমনই অদ্ভুত। নিশিকে খাওয়াই দিলাম। জানো, আমার খুব টেনশন হচ্ছে। কেন? কাল আমার রেজাল্ট। ও চিন্তা করো না, ইনশাল্লাহ ভালো হবে। তুমি বলছো ভালো হবে। হুম। আচ্ছা, আমি গেলাম। নিশি চলে গেল, আমিও শুয়ে পড়লাম। পরের দিন দুপুরবেলা আঙ্কেল ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। বাসায় এসে দেখি উপরতলা সবাই আসছে, কিছুই বুঝতে পারছি না। আমায় দেখে মন আমার কাছে আসলো। কই ছিলে? রুমে। কি হয়েছে? তুমি জানো না? কই না তো। নিশি রুম থেকে বের হয়ে আমাদের কাছে আসলো, এসে আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। তোমায় বলছি না ওর থেকে দূরে থাকতে? কিন্তু কেন? ও তো আমার বন্ধু। তাতে কি হয়েছে? বন্ধু কলেজে আসছে, বাসায় না। আচ্ছা, তুমি যেভাবে হাত টেনে নিয়ে আসলে সবাই কি ভাবছে বলো? কে কি ভাবে ভাবুক, তাতে আমার কি? ও তো তোমার রেজাল্ট তো শোনা হলো না। আমি প্লাস পেয়েছি। হঠাৎ করে আমায় জড়িয়ে ধরলো, হয়তো খুশির কারণে আত্মহারা হয়ে গেছে। সরি। ঠিক আছে। জানো, আমি এবার আপনাদের ভার্সিটিতে ভর্তি হব। তাই? আমি আজ অনেক খুশি। তো এখন বাইরে যাই, নয়তো সবাই কি না কি ভাববে। চলো। নিশি আর আমি বাইরে চলে আসলাম, মন আমাদের দিকে আসছে। নিশি, তোমার সুমন ভাইয়াকে মিষ্টি খাওয়াইছো? ভুলেই গেছি, এখনই নিয়ে আসছি। সমস্যা নেই, আমি নিয়ে আসছি। সুমন, এই নাও, হা করো। হাতে দাও। না, আমি খাওয়াই দেব। আচ্ছা। নিশি অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মন ওর মতো করে প্রশ্ন করছে। সুমন, দেখো তো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে? সুন্দর। জানো, তুমি ওইদিন ক্যাম্পাসে বলেছিলে না শাড়িতে মেয়েদের অনেক সুন্দর লাগে, তাই অনেক চেষ্টা করে শাড়ি পরেছে। তাই মোনাপু এটা বলেছে? তুমি জানো নিশি, সুমন কাল আমায় বলেছে আমি নাকি অনেক সুন্দর দেখতে। আরো অনেক কথা বলল মন। নিশি কিছু বলছে না, শুধু একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার মনের দিকে তাকাচ্ছে, কিন্তু মনের দিকে নরম দৃষ্টি আর আমার দিকে গরম দৃষ্টি। আচ্ছা আপু, তোমরা গল্প করো, আমি একটু আসছি। মন আর আমি গল্প করছি, আমার ফোনে মেসেজ আসলো। তোর আজ কি যে করব, তোর হাড় ভেঙে হসপিটালে ভর্তি করাবো। তুই আমার বাসায় থেকে মেয়েদের কি সে সুন্দর লাগে সেই ডিগ্রি নিচ্ছিস। সবাই চলে যাক আগে, তারপর তোকে দেখাচ্ছি। আর যদি শাস্তি কমাতে চাস তাহলে ভালোই ভালোই ওর সামনে থেকে সরে যা। আরো অনেক কিছু লেখা, তার মানে ওইদিকে গিয়ে এসব লিখলো। এবার বুঝি সত্যি আমার বাসা থেকে বের করে দিবে। কোন রকম অজুহাত দিয়ে মনের সামনে থেকে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আজ নিশি যে পরিমাণে রেগে আছে, না জানি কি করে। ভাবতে ভাবতেই নিশি চলে আসছে, হাতে আবার দেখি লাঠিও নিয়ে আসছে। না জানি আজ কপালে কি আছে। নিশি বিষাক্ত সাপের মতো জোরে জোরে শ্বাস নিচ্ছে আর আমার দিকে আগাচ্ছে। আমার তো ভিতরে কাঁপছে, না জানি আজ আমার কোন হাল করে, যে পরিমাণে রেগে আছে। নিশি, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তবে আমার কথা না শুনলে তোর অনেক কিছু হবে। কি কথা বলো? তোর ওই মনের বাচ্চার সাথে কিসের কথা? আমি কিছু বলিনি তো, ও নিজেই তো কথা বলে। ওই ছেলে অনেক সুন্দর, তাই না? তুই কি সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছিস? সেটা তো কাল ওকে বাসায় পাঠানোর জন্য বলেছিলাম, তুমি তো একা থাকতে বলছো। তাই? কিন্তু হাতে লাঠি কেন? তোরে যেটা বলছি সেটার উত্তর দে। দিচ্ছি, কিন্তু তুমি শান্ত হয়ে বসো আগে। আমি বসবো না। তোরে কি প্রেম করার জন্য বাসা ভাড়া দিছি? না। কি বলছিস মন? কি শাড়ি পরলে মেয়েদের অনেক সুন্দর লাগে? না মানে হ্যাঁ। তোর জন্য মন শাড়িও পরে। আমি তো পড়তে বলিনি। আমিও শাড়ি পরছি, দেখ আমায় কেমন লাগছে।
আসলে খেয়ালই করিনি নিশি শাড়ি পরে আসছে। এতক্ষণ শুধু ওর কথার উত্তর দিতে আর ওকে শান্ত করতে ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য ওর দিকে ভালো করে তাকাতেই পারিনি। কিন্তু এখন আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। সত্যি বলতে চোখ সরাতে পারছি না। নীল শাড়িতে নিশিকে পুরা নীল পরীর মতো লাগছে। এমন করে কি দেখছো? রাগী চেহারায় এক মুহূর্তের মধ্যে লজ্জার আভা ফুটে উঠল, গালগুলো লাল হয়ে গেছে। ওর কথা বলায় আমিও একটু লজ্জা পেলাম। কিছু না। কেমন লাগছে বললেন না যে? পরীর মতো শাড়িটাকে পরিয়ে দিছে। আমি নিজেই পরছি। ও, একটু ভুল হয়েছে। কোথায় ঠিক করে দাও। আচ্ছা আমি বলছি তুমি ঠিক করো। তুমি ঠিক করে দিলে কি সমস্যা? আচ্ছা দিচ্ছি। আমি নিশির কাছে যেতেই ও আমায় জড়িয়ে ধরলো। আমি জোর করে ওকে দূরে ঠেলে দিয়ে একটা থাপ্পড় দিলাম। কি করছো তুমি? এসব পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে থমকে গেলাম। মুখ দিয়ে আর কেন জানি না কোনো কথা বের হচ্ছে না। তুমি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি, নাকি বুঝো না বোঝার অভিনয় করো? তোমার সাথে সময় কাটাতে কাটাতে কখন যে তোমার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে, এরপর ভালো লাগা থেকে ভালোবাসা বুঝতেই পারিনি। যখন তোমায় মনের সাথে দেখি তখন আমার শরীর জ্বলে যায়। তুমি যখন মনের সাথে হেসে হেসে কথা বলো তখন আমার খুব হিংসা হয়, রাগ ওঠে। আমি শুধু ভাবি আমার সাথে কেন তুমি এমন হেসে হেসে কথা বলো না। আমি চাই সারা দিন তুমি শুধু আমার সাথে কথা বলো। আমি শুধু নিথর হয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছি, কিন্তু কিছু বলতে পারছি না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভিতর হতে কেউ যেন কথা আটকে রেখেছে। আর যদিও মুখ দিয়ে কিছু বের হয়, তবে সেটা ভালোবাসি কথাটাই বের হবে, কারণ আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসার অধিকার আছে, প্রকাশ করার নেই, তাই শুধু শুনে যাচ্ছি। আমি কথা বলছি না দেখে নিশি আবার বলতে শুরু করলো। তুমি জানো আমি জানতাম না ভালো লাগা ভালোবাসা কি, কিন্তু আমি তোমার সাথে সময় কাটানোর পর প্রথম ভালো লাগা এবং ভালোবাসা বুঝতে পারছি। আমার পৃথিবী জুড়ে শুধু আব্বু ছিল, কিন্তু তুমি একমাত্র যে আমার এই পাথর ঘেরা পৃথিবীতে নতুন করে জায়গা করে নিয়েছো। তুমি জানো আমি কখনো স্বপ্ন দেখতাম না, কিন্তু এখন আমিও স্বপ্ন দেখি, অনেক সুন্দর স্বপ্ন যা আমার বাচ্চার ইচ্ছেকে বৃদ্ধি করেছে। কথাগুলো বলে দৌড়ে এসে আবার আমায় জড়িয়ে ধরলো, কিন্তু এবার কেন জানি ওকে সরিয়ে দিতে মন চাইলো না। আমি তোমায় অনেক ভালোবাসি, তোমার ছাড়া সত্যিই বাঁচবো না। কথাটা শেষ করে আমায় ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু পিছনে ফিরে আবার বলল, আর যেন মোহন আপুর সাথে কথা বলতে না দেখি, নয়তো তোমার খবর করে দিব। নিশি চলে গেল। আমি শুধু ভাবতে লাগলাম, যদি এই কথা আঙ্কেল জানতে পারে তাহলে সে আমায় নিয়ে কি ভাববে। সে আমায় অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, না আমি কখনোই তার বিশ্বাস নষ্ট করতে পারবো না। নিশির এটা আবেগ, যা 2 দিন পর নাও থাকতে পারে, কিন্তু ওনার এই বিশ্বাস হারালে জীবনেও হয়তো আর আমার মুখ দেখতে চাইবেন না। কিন্তু আমিও তো নিশিকে ভালোবেসেছি, কি করব কিছুই বুঝতে পারছি না। রাতে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে শুধু আঙ্কেলের সাথে দেখা করে বাসায় চলে আসলাম। আঙ্কেল জানতে চাইলে বলছি পরীক্ষা শেষ, আর অনেকদিন হলো বাসায় যাই না, তাই বাসায় যাচ্ছি। আঙ্কেল নিশির সাথে দেখা করে যেতে বলল, কিন্তু আমি নানান অজুহাত দেখিয়ে চলে আসলাম। বাসে উঠে নিশির ফোনে একটা মেসেজ দিলাম, আমার রুমের টেবিলের উপর একটা চিঠি আছে, সময় করে একটু পড়িও। বাসায় এখনো পৌঁছায়নি, তার আগেই নিশি ফোন দিচ্ছে। ফোনের স্ক্রিনে নিশি নামটা দেখেই বুকটা কেমন করে যেন কেঁপে উঠলো। ফোনটা কেটে দিলাম। হয়তো নিশি চিঠিটা পড়েছে। চিঠিতে লেখা ছিল, আমি আগে থেকে বুঝতাম তুমি আমায় ভালোবাসো, হয়তো আমিও তোমায় ভালোবাসি, একটু না অনেকটাই ভালোবাসি, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। যদি তোমার আব্বু আমাদের এই ভালোবাসা সম্পর্কে জানে, তবে হয়তো আমার প্রতি তার যে ভালোবাসা তা ঘৃণায় পরিণত হবে, আর এটা আমি চাই না। তোমার এই আবেগ হয়তো কয়দিন পরই শেষ হয়ে যাবে, কিন্তু আমি সারা জীবন ওনার কাছে অপরাধী হয়ে থাকতে চাই না, তাই চলে গেলাম। হয়তো আর ফিরবো না তোমার পৃথিবীতে সুমন নামের যে নতুন চারাগাছটি একটু করে মাথা উকি দিচ্ছে, মনে করো সেটা অকালেই ঝরে গেছে। ভালো থেকো। নিশি কয়েকবার ফোন দিছে, বারবার কেটে দিছি। নিশির নাম্বার থেকে একটা মেসেজ আসলো, শুধু একবার ফোনটা রিসিভ করো প্লিজ। মেসেজটা সিন করে ফোন দিলাম। হ্যাঁ বলো। নিশি শুধু কান্না করছে, কেন জানি না ওর কান্না সহ্য হচ্ছে না, তাই ফোনটা কেটে দিলাম। আবার ও ফোন দিল, তুমি প্লিজ যেও না, ফিরে আসো। কান্না করেই যাচ্ছে, কেন জানি না আমার চোখেও পানি চলে আসলো, তাই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম। অনেকদিন পর বাসায় আসলাম।
বাসার সবাই আমায় দেখে অনেক খুশি হলো। আমিও সবার সাথে হাসি মুখে কথা বলছি, কিন্তু ভাবতে অবাক হয়ে যাচ্ছি আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেতা হয়ে গেছি। বাসার কেউ বুঝতেই পারিনি আমার ভিতরে কি ঝড় যাচ্ছে। বাসায় এসে কিছুতেই মন বসছে না, বারবার শুধু নিশির কথা খুব করে মনে পড়ছে। বাসায় এসে 2 দিন এভাবেই কেটে গেল। 2 দিন কোথাও যাইনি, সারাদিন রুমের মধ্যে বসেছিলাম। এলাকার এক বন্ধু হঠাৎ এসে আমায় ক্রিকেট খেলতে নিয়ে গেল। 2 দিন কোথাও যাইনি, তাই আম্মু জোর করে পাঠিয়ে দিল। বন্ধুর সাথে ক্রিকেট খেলতে গিয়ে কিছুতেই মন বসছিল না, তাই কিছুক্ষণ সময় ওদের সাথে থেকে একটু পরে চলে আসলাম। বাসায় এসে দেখি বাসার সামনে একটা গাড়ি দাঁড় করিয়ে রাখা। আমাদের বাসায় আবার কে আসলো? গাড়িটা দেখতে অনেকটা নিশির গাড়ির মতো। গাড়ির দিকে তাকিয়ে আবার নিশির কথা মনে পড়ে গেল। দাঁড়িয়ে না থেকে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি নিশির আব্বু। আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো নেই বাবা, কোন রকমে বেঁচে আছি। আপনি আমাদের বাসা চিনলেন কিভাবে? তোমার আব্বুর নাম্বার ছিল, আর তোমার ফোন তো বন্ধ। ওটার একটু সমস্যা হয়েছে তাই। সুমন, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। চলো তোমার রুমে গিয়ে বসি। আঙ্কেল আর আমি আমার রুমে আসলাম। হ্যাঁ আঙ্কেল বলুন। নিশি সুসাইড করার চেষ্টা করেছিল। কথাটা শুনে বুকের ভিতরে কেমন যেন ব্যথা করতে শুরু করলো। কি বলেন আঙ্কেল? নিশি এখন কেমন আছে? ও এখন হাসপাতালে। আঙ্কেল কান্না শুরু করলো। সুস্থ আছে তো? কিভাবে সুস্থ থাকে? কোনো ওষুধও খাচ্ছে না, বলেছে তুমি ছাড়া ও ওষুধ খাবে না। আর তুমি তো জানোই ও কতটা রাগী আর কতটা জেদি। তার মানে আঙ্কেল সব জেনে গেছে। কি বলবো এখন আঙ্কেলকে, কিছু তো মাথায় আসছে না। তুমি যেদিন চলে আসলে সেদিনও ও সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সারাদিন রুমের মধ্যে বসে কান্না করে। তোমার একটা ছবির সাথে সারাদিন কি যেন কথা বলে আর কান্না করে। তুমি জানো ও আমার সাথে কথাও বলেনি, রুম থেকে বেরো হয়নি। আমার দিনগুলো কেমন করে কাটাচ্ছি তা তোমাকে বোঝাতে পারবো না। তোমার ফোন বন্ধ জেনেও বারবার তোমায় ফোন দিছে। আমি কিছু বলছি না, শুধু মাথা নিচু করে শুনছি। আঙ্কেল একটু থেমে চোখের পানি মুছে আবার বলতে শুরু করলেন। ও যে তোমাকে ভালোবাসে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর থেকে আমি ওর মা, আমি ওর বাবা, তাই ও সব কথা আমার সাথে শেয়ার করত। আমি জানি তুমি খুব ভালো একটা ছেলে, তাই আমি ওকে বাধা দেইনি, বরং উৎসাহ দিয়েছি। তুমি যদি আসার আগে একবার আমায় বলতে কারণটা, তাহলে হয়তো আজ এই দিনটা আসতো না। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমার সাথে চলো, নয়তো আমার মেয়েটা বাঁচবে না। ও তোমায় অনেক ভালোবাসে, প্লিজ ওকে কষ্ট দিও না। ও আমার বাঁচার একমাত্র অবলম্বন। আঙ্কেলের সাথে কথা বলে ব্যাগ গোছাতে লাগলাম। আঙ্কেল আব্বু আম্মুর সাথে কি যেন কথা বলল। এরপর খাওয়া দাওয়া করে আমি আঙ্কেলের সাথে চলে আসলাম। আসার আগে আম্মু শুধু বলল, পরের বার আসার সময় বউকে সাথে করে নিয়ে আসিস। আঙ্কেল আর আমি হাসপাতালে আসলাম। এসে দেখি নিশি ঘুমাচ্ছে, তাই ওকে না ডেকে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে হাসপাতালে চলে আসলাম। দরজার কাছে আসতেই বুঝলাম নিশির ঘুম ভাঙছে। আঙ্কেল ওর সাথে কথা বলছে। ঔষধটা খেয়ে নে মা, নয়তো তুই অসুস্থ হয়ে পড়বি। আমি সুস্থ হতে চাই না। এটা বললে হবে? সুস্থ না হলে বিয়ে দিব কি করে তাহলে? কার বিয়ে? তোর বিয়ে দিব না? আমি বিয়ে করব না। এটা বললে হবে না, ঔষধটা খেয়ে নে। বললাম না খাবো না। বেশি জোর করলে হসপিটালের ছাদ থেকে ঝাঁপ দিব। এসব বাজে কথা বলো না মা, ওই দেখ কে আসছে। আমি তখন রুমে আসলাম। নিশি আমায় দেখে বসলো। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে নিশির। আমি কাছে যেতেই ও মুখ অন্যদিকে করলো। আব্বু ওকে চলে যেতে বলো। আমি আঙ্কেলকে বললাম, আপনি চলে যান, আমি দেখছি। আঙ্কেল বাইরে চলে আসলো। কথা বলবে না? না। আমি আসছি তো। তাতে আমার কি? আমি কি আসতে বলেছিলাম? বর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না, এই গানে ধরছি। থাক, লাগবে না কানে ধরা। কান্না করছো কেন? আমি এসেছি তো। তুমি খুব খারাপ। আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন? তখন বুঝতে পারিনি পাগলিটা আমায় এত ভালোবাসে। অনেক ভালোবাসি তোমায়। কখনো ছেড়ে যাবে না তো আর? বলো। ওষুধ খাইছো? না। খাবে না?
তুমি খাওয়ায় দাও। কোনটা? এরপর নিশিকে ওষুধ খাওয়াই দিলাম। নিশি যে কয়দিন হাসপাতালে ছিল আমি সবসময় ওর সাথে ছিলাম। আজ 5 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। ধীরে ধীরে নিশি সুস্থ হয়ে উঠলো। নিশি সুস্থ হয়ে বিয়ে করার জন্য প্রায় পাগলি হয়ে গেছে, কিন্তু আমি আর আঙ্কেল ওকে বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলাম। আমার পড়ালেখা শেষ হলে বিয়ে করব এই বলে ভর্তি করালাম। এখন আমরা দুজন একই ভার্সিটিতে পড়ালেখা করি, রোজ একসাথেই যাওয়া আসা করি। মাঝে মাঝে মন আমাদের সাথে যায়, তবে সেদিন করে আমার 12টা বাজিয়ে দেয়। একদিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুরা মিলে। বন্ধু বলতে আমি 2টো ছেলে আর 4টা মেয়ের, সাথে মনও আছে। মন আর আমি একসাথে বসে আছি, তখন নিশির মেসেজ আসলো, তাড়াতাড়ি বাসায় আসো। আর আড্ডা না দিয়ে মন আর আমি বাসায় আসলাম। রুমে যাওয়ার আগে বাইরে থেকে কিছু ভাঙার শব্দ শুনছি। রুমে ঢুকে দেখি নিশি পুরো রুম উল্টা পাল্টা করে দিয়েছে। দরজা বন্ধ করে নিশির কাছে গেলাম। বুঝতে পারছি নিশি মনে হয় আমায় আর মনকে একসাথে দেখেছে। নিশি, কি হয়েছে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। কি হয়েছে বলবে তো? নিশি অনেক রেগেছিল, তাই কোনো কথা না বলে জোরে একটা ধাক্কা দিল আমায়। আমি নিজেকে সামলাতে না পেরে পাশেই দেয়াল ছিল, সেটাতে বাড়ি খেলাম। এরপর আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখি আমি নিশি রুমে। সামনে আঙ্কেল বসে আছে। মাথা তুলে বসতে চেষ্টা করলাম, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে, মনে হয় ব্যান্ডেজ করা আছে। আমায় উঠতে দেখে আঙ্কেল নিশিকে বলল, নিশি, সুমনের জ্ঞান ফিরেছে। আঙ্কেল চলে গেল, কিন্তু আঙ্কেল কথাটা শেষ না করতেই নিশি আমার সামনে এসে হাজির। এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে জোরে দিল। এই পাগলি, কান্না করছো কেন? খুব ব্যথা পেয়েছো তাই না? এসব আমার জন্যই হয়েছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কি বলছো এসব? একটু হালকা ব্যথা লাগছে, তেমন কিছু হয়নি তো। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর কখনো এমন করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তবে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হয়, নয়তো অনেক বড় কিছু হবার সম্ভাবনা থাকে। সরি, আর এমন হবে না। আর আমি কি করব বলো? তোমায় কত করে না করছি ওর সাথে না মিশতে, তবুও তুমি ওর সাথে বসেই গল্প করো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ও তুমি এত অবুঝ কেন? ও আমার বন্ধু হয়। বন্ধু বউয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো? তাই? কে বউ? কেন আমি? আহারে, লজ্জা পেয়েছে। আচ্ছা বউ, তোমার গুরুত্ব বেশি। বউটা অনেক কেঁদেছে মনে হয়। আর কখনো কান্না করবে না, কান্না করলে তোমায় পেতনির মতো দেখায়। কি? আমি পেতনি? আমার পেতনি। কই যাচ্ছ? আমার রুমে। না, তুমি আজ এখানে থাকবে। কি বলো? তাহলে তুমি কোথায় থাকবে? এখানে তোমার সাথে। পাগল হলে নাকি তুমি? কেন? আব্বু কি বলবে? কিছুই বলবে না। আমি আমার স্বামীর সাথে থাকবো, তাতে কে কি বলবে? পাগলি মেয়ে, আমাদের তো বিয়ে হয়নি। তাই জন্য কি একসাথে থাকা যাবে না? আমরা কিছু না করলেই তো হচ্ছে। কিছু না করলেই তো হচ্ছে মানে? কি করবা তুমি? কিছু না। আরে বাবা, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা নারীর ভূষণ। তাই এবার তো আমায় লজ্জা লাগছে। আমি গেলাম, রান্না করতে হবে। আমিও আসবো। না, তুমি অসুস্থ, আর তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? তোমার সাথে গল্প করব। তাহলে গল্প করতেই সময় শেষ হয়ে যাবে, রান্না করা আর হবে না। ও, তাহলে চুপচাপ বসে বসে শুধু তোমায় দেখবো। ঢং করবা না তো, চুপচাপ এখানে বসে থাকো, আমি রান্না করতে যাচ্ছি। নিশি রান্না করার জন্য চলে গেল। আমিও বসে বসে মোবাইলে গেমস খেলছি। ফোনটা পাশে রেখে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো নিশির চুলের ছোঁয়ায়। চোখ খুলে দেখি নিশি ওর চুলগুলো আমার মুখের কাছে এনে বারবার আমার মুখে ছুঁয়ে দিচ্ছে। কি করছো তুমি? আমার কথায় নিশি কিছুটা চমকে উঠলো। কিছু না। ভয় পেয়েছো? একটু। ও, কয়টা বাজে? 9:30। ওঠো, ফ্রেশ হয়ে খেতে চলো। আঙ্কেল খেয়েছে? না, একসাথে খাবো। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়ার জন্য খাবার টেবিলে গেলাম। এখন কেমন আছো বাবা? এই তো আঙ্কেল, ভালো। কিছু মনে করো না, ও রেগে গেলে ওর জ্ঞান শূন্য হয়ে যায়। দোষটা তো আমারই ছিল, আমার জন্য তো রেগে গেছে। তোমার জন্য রেগে গেছে মানে? কিছু না আম্মু, তুমি খাও, খাওয়ার সময় কথা বলতে হয় না।
নিশি আঙ্কেলকে চুপ করিয়ে দিল। খাওয়া শেষ করে আমি আমার রুমের দিকে যাচ্ছি। কই যাও? রুমে যাচ্ছি। দেখো আব্বু, ওকে কতবার বললাম আমার রুমে থাকতে, কিন্তু তবুও চলে যাচ্ছে। আঙ্কেল ওকে একটু বুঝিয়ে বলেন তো, বিয়ের আগে একসাথে থাকা যায় না। কে বলছে? মানুষ বাজে বলবে। তাহলে আমি এক্ষুনি বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি কিচ্ছু জানি না, আজ তুমি আমার সাথে থাকবে। এর জন্য যদি বিয়ে করতে হয় তবে আজকে বিয়ে করব আমি। নিশি রাগ করে চলে গেল রুমে। কি করব আঙ্কেল? ও অনেক জেদি বাবা, ভয় হচ্ছে যদি কিছু করে বসে। তাহলে কি করব এখন? এখন এত রাতে বিয়ে কিভাবে কি করব? আঙ্কেল একটা কথা বলি। হুম। আমি আপাতত ওর রুমে গিয়ে ওর সাথে ঘুমাই, এরপর ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমি রুমে চলে যাব। আচ্ছা বাবা, যা ভালো মনে হয় তাই করো। এরপর আমি ওর রুমে গেলাম। আমায় দেখে রাগী মুখটাতে হাসি ফুটেছে। তুমি আজ আমার সাথে থাকবে কিন্তু। সেই জন্য তো আসলাম। খুশিতে নিশি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। নিশির মুখে হাসি ফুটেছে, মেয়েটা যে অনেক জেদি তা বুঝতে পারছি। তুমি এমন করলা কেন? কি করলাম আমি? তুমি জানো না বিয়ের আগে একসাথে থাকতে হয় না? কেন, থাকলে কি হবে? আর আমি বললাম তো আমরা কিছু করব না। তাই সে কিছুটা কি? তুমি জানো না বুঝি? বাদ দাও, ঘুমিয়ে পড়ো চলো। আজ তো সারা রাত ঘুমাবো না। মানে তাহলে কি করবে তুমি? সারা রাত আমরা গল্প করব। কি? আমি অসুস্থ? তাতে কি? সারা রাত জাগলে সমস্যা হবে। হবে না, আমি আছি তো তোমার সাথে। তাই? আচ্ছা চলো আমরা ছাদে যাই। কেন? বাইরে সুন্দর চাঁদ উঠছে, চলো দুজন মিলে একসাথে দেখবো। এত রাতে ছাদে যাবে? মানুষ জানলে কি বলবে? আমাদের ছাদ, আমাদের যখন ইচ্ছে আমরা তখন যাব, এতে মানুষ কেন কিছু বলবে? কারণ তুমি অবিবাহিত মেয়ে আর সাথে একটা ছেলে। তো তুমি তো আমার স্বামী। এখনো তো হইনি, তাই নয় কি? হবে তো। তুমি কি এখন আমার সাথে ছাদে যাবে? মহারানীর হুকুম, চলেন। ইস, তুমি যদি সুস্থ থাকতে তবে অনেক ভালো হতো। কেন? আমার কোলে